হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মডার্ন স্কুল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজকে আপনাদের সামনে উপস্থাপন করব নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আলোর প্রতিফলন অধ্যায়টি। এবং এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হবে আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের প্রকারভেদ, দর্পণ, দর্পণের প্রকারভেদ এবং গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। সর্বপ্রথম আমাদের জানতে হবে আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন বিষয়টা হলো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, আলোর এই ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। প্রথমে দেখব প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে। যেই পৃষ্ঠে আলো প্রতিফলন হয় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। এখানে এইটা একটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করে। প্রতিফলক পৃষ্ঠের উপর তির্যকভাবে যেই রশ্মিটি পড়ে সেই রশ্মিটিকে বলা হয় আপতিত রশ্মি। এখানে এইটা একটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের যেই বিন্দুতে পড়ে সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। এইটা একটা আপতন বিন্দু। আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে যেই রশ্মিটা প্রতিফলিত হয় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখানে এইটা একটা প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। এইটা একটা অভিলম্ব। এবং আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। এখানে আপতিত রশ্মি এইটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে এই কোণটাকে বলা হয় আপতন কোণ। সবসময় আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। সিমিলারলি প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আলোর প্রতিফলনের সূত্র দুটি দেখব। আলোর প্রতিফলনের সূত্র দুটি কি কি। প্রথম সূত্রটি হলো আপাতিত রশ্মি, আপাতন বিন্দু, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আমি আবারও বলছি, শোনো। প্রথম সূত্রটি হলো আপাতিত রশ্মি, আপাতন বিন্দু, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি হলো আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান। এখানে আপাতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর, এই দুইটা সবসময় কি হবে? সমান হবে। এখন তোমাদের যদি প্রশ্ন দেয় আপাতন কোণ আই সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে আর সমান হোয়াট? তোমরা বলো তো আর সমান কত ডিগ্রি হবে? আর সমান, যেহেতু আই এবং আর দুইটাই সমান, আপাতন কোণ এবং প্রতিফলন সূত্র থেকে দেখলাম দুইটাই সমান হয়। আই সমান যদি 30 ডিগ্রি হয় অবশ্যই আর সমানও 30 ডিগ্রি হবে। তোমরা কি প্রতিফলনের সূত্রটি বুঝতে পারছো? এখন আমরা প্রতিফলনের সূত্রটি দেখলাম। এখন আমরা এমসিকিউতে কিছু প্রশ্ন আসে যেটা তোমরা অবশ্যই ভুল করে থাকো, এটা নোটিস করো। এই চিত্রটা দিয়ে যে যদি বলে তোমাদের আর সমান হোয়াট, এখন তোমরা কি করবা? আর সমান এই চিত্রটা দিল 30 ডিগ্রি, এখানে কোণ। অবশ্যই তোমরা যে ভুলটা করে থাকো এই ভুলটা, এইটা কিন্তু আয়ের মান না। আয়ের মান কখন হবে? আমরা অবশ্যই আয়ের মানটা হবে আপাতিত রশ্মি। এটাকে যদি আপাতিত রশ্মি ধরো, অবশ্যই আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটাকে আপাতন কোণ বলে। তোমরা কখনোই 30 ডিগ্রিকে আপাতন কোণ ধরবা না। আমরা যদি এখানে আপাতন অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করি, এই কোণটা আমাদের আই। তাহলে বন্ধুরা দেখো তো টোটাল কোণটা কত ডিগ্রি? টোটাল কোণটা সমতলের উপর যদি লম্ব আঁকি টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে আমরা আই এর মানটা পাবো কত? আই ইকুয়াল টু অবশ্যই 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আই এর মান পাবো 60 ডিগ্রি। তাহলে এইটা যদি তুমি আই মনে করো, আর সমান যদি 30 ডিগ্রি রাখো, অবশ্যই এটা ভুল হবে। যেহেতু আমরা পাইলাম আই সমান 60 ডিগ্রি, আর সমানও হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা বিষয়টা দেখব প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলক পৃষ্ঠের উপর ভিত্তি করে প্রতিফলন দুই প্রকার হয়ে থাকে। এক, নিয়মিত প্রতিফলন, দুই
নিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। এখন আমরা দেখব নিয়মিত প্রতিফলন কাকে বলে। আমি আগেই বলেছি প্রতিফলন পৃষ্ঠের উপর ভিত্তি করে প্রতিফলন দুই প্রকার, এক নিয়মিত প্রতিফলন, দুই অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এখন আমরা এই দুইটা প্রতিফলন চিত্রের মাধ্যমে দেখব। দেখো এইটা সমতল পৃষ্ঠ, এটা একটা কি পৃষ্ঠ? সমতল পৃষ্ঠ। কোনো সমতল পৃষ্ঠের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরালভাবে থাকে তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এখন দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন পৃষ্ঠের সমতল পৃষ্ঠের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর দেখো আপতিত রশ্মিগুলো সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলক পরও সমতলে আছে, তাহলে এই প্রতিফলককে বলা হয় নিয়মিত প্রতিফলন। এটা একটা নিয়মিত প্রতিফলন। সবসময় মাথায় রাখবা নিয়মিত প্রতিফলনের সময় আপাতন কোণ যা থাকে প্রতিফলন কোণও তাই থাকবে। এবং আমরা এখন দেখব অনিয়মিত প্রতিফলন। কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হওয়ার পরে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে তাহলে তাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। দুই, দেখো এখানে রাশি তিনটা রাশি সমান্তরালে আপতিত, কিন্তু প্রতিফলনের পর কোন রাশিটি আর সমান্তরালে নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলক পৃষ্ঠ রশ্মি ঠিকই সমান্তরালে আপতিত, কিন্তু প্রতিফলক পৃষ্ঠ ভিন্নতা হওয়ার কারণে একটা আলোর নিয়মিত প্রতিফলন ঘটছে এবং একটা কি ঘটছে? আলোর অনিয়মিত প্রতিফলন। তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো? তার মানে আমরা প্রতিফলন কত প্রকার জানলাম? দুই প্রকার, এক নিয়মিত প্রতিফলন, দুই ব্যাপ্ত প্রতিফলন। এখন আমরা দেখব দর্পণ কাকে বলে। এই দর্পণের সাথে আমরা প্রতিদিনই এমনভাবে জড়িয়ে আছি যা এটা আমরা প্রতিদিন ইউজ করে থাকি কিন্তু আমরা বুঝতে পারি না। আসলে দর্পণ কথাটির অর্থ হলো আয়না। দর্পণ কাকে বলে ভাইয়া? এখন আমরা দেখব দর্পণ কাকে বলে। দর্পণ হলো যে মসৃণ তলে একটা তলটা যদি মসৃণ হয়, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। অবশ্যই অবশ্যই কি করতে হবে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। দেখো এই তলটা যদি একটা মসৃণ তল, এখানে যদি আলো ফেলা হয়, দেখো আলোর কি হচ্ছে? নিয়মিত প্রতিফলন হচ্ছে। তাহলে কি হবে? এইটা একটা দর্পণের ন্যায় আচরণ করবে। এখন আমরা দেখব দর্পণের প্রকারভেদ। দর্পণ দুই প্রকার, এক সমতল দর্পণ, দুই গোলীয় দর্পণ। দর্পণ কত প্রকার? দর্পণ দুই প্রকার, এক সমতল দর্পণ, দুই গোলীয় দর্পণ। এখন আমরা দেখব সমতল দর্পণ কাকে বলে। সমতল কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় সমতল দর্পণ। দেখো দর্পণের সংজ্ঞা যা, সমতল দর্পণের সংজ্ঞাও কিন্তু সেম হয়। এখন আমরা এই পৃষ্ঠটা যদি আলো ফেলা হয়, দেখো আলোর নিয়মিত প্রতিফলন ঘটছে, এইটাকে বলা হয় একটা সমতল দর্পণ। তোমরা কি সমতল দর্পণটা বুঝতে পারছো? অবশ্যই অবশ্যই সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। আলোর নিয়মিত প্রতিফলন না ঘটলে সেটা কখনোই সমতল দর্পণ হবে না, এবং প্রতিফলক পৃষ্ঠটি অবশ্যই অবশ্যই মসৃণ হতে হবে। এবং এখন দেখব গোলীয় দর্পণ। কোনো গোলকীয় পৃষ্ঠের আলোর যদি নিয়মিত প্রতিফলন ঘটে, এখানে আমরা যদি এইটার পাশে পাড়া লাগাই এবং এই পৃষ্ঠটা যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং আমরা যদি এই পৃষ্ঠে পাড়া লাগাই,
এই পৃষ্ঠে যদি আলো নিয়মিত ঘটে তাকে বলা হয় গোলীয় দর্পণ। আমি আবার বলছি, গোলীয় দর্পণ কাকে বলে? কোনো দর্পণের গোলকীয় পৃষ্ঠে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় গোলীয় দর্পণ। এখন আমরা দেখব উত্তল দর্পণ কাকে বলে। কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে সেই দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে এই চিত্র থেকে অবশ্যই বুঝতে পারছো এইটার উত্তল পৃষ্ঠটা আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে এটা একটা উত্তল দর্পণের আচরণ করবে। এবং আমরা এখন দেখব অবতল দর্পণ। অবতল দর্পণ কোন গোলীয় দর্পণের এই অবতল পৃষ্ঠে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় অবতল দর্পণ। অবশ্যই এখান থেকে যে প্রশ্নটা হয়ে থাকে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের পার্থক্য লেখো, বা উত্তল দর্পণের বিম্ব কিভাবে হয়, অবতল দর্পণের বিম্ব কিভাবে হয়, এই বিষয়টা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। তখন বিষয়টা তোমরা আরো স্পষ্টভাবে ক্লিয়ার হবে। এবং উত্তল দর্পণের অবতল, এবার আমরা দেখব দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। দেখো, আমরা যদি একটা দর্পণ আঁকি, সাপোজ এইটাকে একটা দর্পণ কল্পনা করো, এইটা যে কোনো দর্পণ হতে পারে। আমরা যদি অবতল পৃষ্ঠে পাড়া লাগাই এটাকে বলা হয় পাড়া লাগানো বা সিলভারাইজিং, কারণ আমরা রূপার বা সিলভারের পাড়া লাগাই, যার কারণে একে বলা হয় সিলভারিং। এখন দেখো, এই দর্পণটা আমি যদি অবতল পৃষ্ঠে বা উত্তল পৃষ্ঠে পাড়া লাগাই, তাহলে এটা কি হলো, একটা অবতল দর্পণ। এখন দেখো, আমরা যদি চিন্তা করি এম প্রাইম একটা অবতল দর্পণ, তাহলে এই দর্পণটা অবশ্যই কি ছিল, একটা গোলকের অংশবিশেষ ছিল। অবশ্যই এটা গোলকের অংশবিশেষ ছিল। এই গোলকের অংশবিশেষ থেকে আমরা একটা পার্ট কেটে নিয়ে একটা দর্পণ হিসাবে বিবেচনা করেছি। তাহলে দেখো, এই গোলীয় দর্পণের সংখ্যা, আমি বললাম দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। আমরা প্রথম দেখব দর্পণের মেরু কাকে বলে। আমরা প্রথম দেখব কি, মেরু কাকে বলে। দেখো, এম প্রাইম একটা কি দর্পণ, একটা গোলীয় দর্পণ। এই দর্পণের মধ্যবিন্দু আছে, তাহলে প্রতিফলক পৃষ্ঠের এম প্রাইম দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, সাপোজ মনে করো আমি এটাকে পি ধরলাম, পি একটা এম প্রাইম গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এই পিটা এখানে মেরু। তাহলে মেরুটা কি তোমরা বুঝতে পারছো? গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এই সংজ্ঞাটা অনেক বোর্ডেই এসে থাকে। এখন আমরা দেখব, অবশ্যই এটা যেহেতু একটা গোলকের দর্পণের অংশ, গোলীয় দর্পণের অংশ ছিল, তার মানে কি এর একটা কেন্দ্র আছে। আমরা এখন দেখব এই কেন্দ্রটার বক্রতার কেন্দ্র, তাহলে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বক্রতার কেন্দ্র কাকে বলে? যেহেতু এই দর্পণটা একটা গোলকের অংশ, এই গোলীয় দর্পণের অংশে একটা কেন্দ্র আছে, তাহলে গোলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আমি বিষয়টা আরো সহজভাবে বলছি। দেখো, গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তার মানে এইটাকে যদি আমরা সি দিই, এই সিটা হলো বক্রতার কেন্দ্র। তার মানে এই সিটাকে কি বলে, বক্রতার কেন্দ্র। পিটাকে বলা হয় মেরু। এখন দেখো, আমরা দেখব বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। বক্রতার ব্যাসার্ধ, তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আমরা যদি এই দর্পণের এইটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই ব্যাসার্ধটাকে যদি আর দিই, এই আর কে বলা হয় বক্রতার ব্যাসার্ধ।
ব্যাসার্ধ। তাহলে সিপি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এবং গোলীয় দর্পণের আমরা এখন দেখব প্রধান অক্ষ কাকে বলে। প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ তাহলে কাকে বলে? দেখো এইটা দিয়ে যদি কোনো একটা রশ্মি আমরা বিবেচনা করি, এইটা দিয়ে কোনো জায়গায় রশ্মি দিই, তাহলে এটা দেখো বক্রতার কেন্দ্র আর এটা মেরু, তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এখন আমরা দেখব প্রধান অক্ষ দেখলাম, এখন দেখব গৌণ অক্ষ কাকে বলে। গৌণ অক্ষ দেখো মেরু ব্যতীত, এটা হলো মেরু দর্পণের মেরু ব্যতীত বক্রতার কেন্দ্র দিয়ে যে কোনো গমনকারী সরলরেখাকে বলা হয় গৌণ অক্ষ। তাহলে এইটা একটা গৌণ অক্ষ হতে পারে, এইটা একটা গৌণ অক্ষ হতে পারে। দেখো এই রেখাটা কিন্তু বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, কিন্তু মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দুতে দর্পণের প্রতিফলক পৃষ্ঠতে মিলিত হয়েছে, তার মানে এটা একটা গৌণ অক্ষ। এবং এখান থেকে যে বিষয়টা আরো আসে, এখন দেখব প্রধান ফোকাস। প্রধান ফোকাস কাকে বলে? বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এইটা যদি প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়, প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রধান ফোকাস এটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাস এবং প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এই দূরত্বটুকু এখান থেকে এই দূরত্বটুকুকে বলা হয় ফোকাস দূরত্ব। আমি আবারও বলছি, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী যে দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে সবসময় এফ দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো তো একটা বিষয় চিন্তা করো, এইটুকু যদি তোমার বক্রতার ব্যাসার্ধ আর হয়, এইটুকু যদি ফোকাস হয়, তার মানে কি আর ইকুয়াল টু 2f। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি f ইকুয়াল টু r/2। তাহলে একটা সহজ বিষয় দেখো, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এবং বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, যা এমসিকিউতে প্রশ্ন আসে।